আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 16 ডিসেম্বরের বিজয়ের পূর্ণতা আসে জাতির জনকের প্রত্যাবর্তনে, মত বিশ্লেষকদের। দরিদ্র ও শিক্ষা বঞ্চিত তরুণদের প্রভাবিত করে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত করছে জেএমবি। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ঢোকানো হচ্ছে আত্মঘাতী স্কোয়াডে। বিএনপির ইসলাম বিরোধী কাজের জন্যই জোট ছাড়ছে বিভিন্ন শরিক দল, মন্তব্য আওয়ামী লীগের। এতে জোটের কোনো ক্ষতি হবে না বলছে বিএনপি। এবং সারচার্জের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বেশি দামে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। চিঠি দিয়েও সাড়া পাচ্ছে না মন্ত্রণালয়। সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 51তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে দেশ, জাতীয় বিশ্ব উম্মার জন্য দোয়া কামনা করেন মুসল্লিরা। প্রায় 30 মিনিট ব্যাপী অনুষ্ঠিত এই মোনাজাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। বিশ্ব শান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানান মোনাজাতে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা। এর আগে পৌষের কনকনে ঠান্ডা উপেক্ষা করে লাখো মুসল্লি জমায়েত হয়েছেন টঙ্গীর তুরাগ তীর ও এর আশপাশের এলাকায়। মোনাজাতে অংশ নিতে ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইজতেমায় আসতে থাকেন। ভোরে ফজরের নামাজের পর থেকেই শুরু হয় আমবয়ান। লাখো মুসল্লির জিকির আজকারে মুখর হয়ে যায় তুরাগ তীরের ইজতেমা ময়দান। দেশের নির্ধারিত 17টি জেলার মুসল্লিরা ছাড়াও বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতে। আখেরি মোনাজাত শুরুর পূর্বে তুরাগ তীরমুখী জনস্রোত বিপরীতমুখী হয় মোনাজাত শেষের সঙ্গে সঙ্গেই। আর তাই মানুষের ঢল ছিল সব পথেই। আগামী 15 থেকে 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত শেষে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। এই মুহূর্তে উত্তর এলাকায় আছেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল এবং বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সেখানকার খবর জানতে প্রথমে চলে যাচ্ছে শিমুলের কাছে। শিমুল, আপনি জানেন যে কিছুক্ষণ আগে আখেরি মোনাজাত শেষ হয়েছে এবং আখেরি মোনাজাত শেষ হওয়ার পর বরাবরই আমরা যেমন দেখে থাকি আসলে গোটা বিভিন্ন সড়কে জনসমুদ্র হচ্ছে এবং সেই জনসমুদ্র আসলে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা মধ্যে চলতে থাকে। তো সেই অবস্থা আসলে আখেরি মোনাজাত এই মাত্র আধা ঘন্টা হলো শেষ হয়েছে। তো এখন কি যে অবস্থায় আপনি দেখছেন যে আসলে এই গত আধা ঘন্টার মধ্যে কিন্তু একটুও এই রাস্তার চিত্র একটুও পরিবর্তন হয়নি। এখন কি যেমনটা দেখছেন যে যেই বিশাল জনস্রোত, এই জনস্রোত গত আধা ঘন্টা যাবতীয় আসলে এই রাস্তা চলছে এবং এখানকার যারা মানুষজন তারা অধিকাংশরই যেহেতু এখানকার যানবাহন ঢুকতে দেওয়া হয়নি এবং সেই যানবাহন ঢুকতে না দেওয়ার কারণে যেমনটি দেখা যাচ্ছে যে যারা মুসল্লি এবং মুসল্লিরা যারা অংশগ্রহণ করেছিলেন এই বিশ্ব ইজতেমায় তারা এখন পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। তো আমরা দেখছি যে আশপাশের যেসব গলি আছে সেসব গলিতে আসলে বেশ কিছু যানবাহন এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। এই যানবাহনগুলো সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছিলাম। এখানকার যারা লোকজন আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যে 17টি জেলার মানুষজন, তাদের জন্য যেসব রিজার্ভ গাড়িগুলো রাখা হয়েছে সেগুলো আসলে এখানে বুকিং দিয়ে রাখা হয়েছে এবং তারা 1টা কিংবা 1:30টা নাগাদ এখান থেকে হয়তো এইসব গাড়িগুলো নিয়ে বের হতে পারবেন। তো এখানকার যারা পুলিশ এবং ট্রাফিক পুলিশ যারা আছেন তারা জানিয়ে দিয়েছেন যে আসলে এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত এই জনসমাগমের মধ্যে কিছুটা ধীর গতি না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে এই ধরনের কোনো গণপরিবহন কিংবা কোনো কিছুই এখান থেকে বের হতে দেওয়া হবে না। তবে আমরা লক্ষ্য করছি যে কিছু পিকআপ ভ্যান এবং কিছু ছোট যানবাহন এখান থেকে তাদের কিছু সংখ্যক লোকজন নিয়ে রওনা হচ্ছেন। তো নিরাপত্তার বিষয়টি যদি আপনাদেরকে একটু বলে রাখি, সেক্ষেত্রে আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে আসলে গোটা ইজতেমা ময়দান সহ আশপাশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে যেসব এলাকায় জনসমাগম ঘটে সেসব এলাকায় প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাখা হয়েছে এবং এখন যে এলাকাটিতে আমরা দাঁড়িয়ে আছি তো এখানকার যেহেতু এটি একটি আবাসিক এলাকা এবং বাণিজ্যিক এলাকাও বটে, তো সেক্ষেত্রে এখানকার যেসব বড় বড় বাণিজ্যিক যেসব শপিং মলগুলো আছে, পাশাপাশি যেসব বাড়িগুলো আছে রাস্তার আশপাশে, সেসব বাড়িগুলোর ছাদে আমরা দেখেছি যে সকাল থেকে আসলে পুলিশি টহল অব্যাহত ছিল এবং সেই টহলটি এখনো অব্যাহত আমরা দেখছি। তো এখানকার যারা ট্রাফিক পুলিশ আছেন তারা বলছেন যে আসলে এই ট্রাফিক
সিস্টেমের জন্য কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেজন্য তারা সর্বোচ্চ সজাগ আছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটাতে পারে সে বিষয়টি তারা লক্ষ্য রাখছেন। এবং যেহেতু সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা ঘটেছে এখানে বাংলাদেশে এবং যেগুলো নিয়ে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের কথা বেশ আলোচনায় এসেছে এবং সেই সংখ্যাটি রেখেই কিন্তু এবার বিশ্ব ইজতেমার নিরাপত্তা বিষয়টি কঠোর চাদরে ঢাকা হয়েছিল এবং 5 স্তরের নিরাপত্তার কথা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল এবং তারা জানিয়েছিলেন যে এখান থেকে 8 থেকে 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানকার সক্রিয় আছেন। এছাড়া পাশাপাশি তারা প্রয়োজনের জন্য আরো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয় সেই বিষয়টি তারা লক্ষ্য রেখেছেন এবং সেই বিষয়টি তারা এখনো পর্যন্ত যেহেতু আখেরি মনোজাত শেষ হয়েছে তারপরও আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি আজকে সন্ধ্যা এবং সন্ধ্যা নাগাদ এটি বলবৎ থাকবে, কারণ যারা বাইরের মুসল্লি তারা এখান থেকে বের হতে হতে সন্ধ্যায় হবে এবং সেই বিষয়টা তাদের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য রেখেই তারা এই ধরনের ব্যবস্থা নিয়েছেন। তো রুদ্র, যে বিষয়টি এখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে গত 2-3 বছর আগ থেকে যে এখানকার দুটি পর্বে ইজতেমাকে ভাগ করা হয়েছে এবং সেই দুটি পর্বে ইজতেমার ভাগ করার কারণে যেমনটি দেখা যায় যে আসলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলা নিয়ে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ইজতেমা পর্যায়ে ভাগ করা হয়। তো প্রথম পর্যায়টি আমরা যেমন দেখেছিলাম যে গত 8 তারিখে শুরু হয়ে আজকে 10 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তাই প্রথম পর্যায়ের যে ধরনের যেই প্রচুর সংখ্যক লোক আমরা উপস্থিতি লক্ষ্য করছি সেটি আসলে বিস্ময়করই বলা চলে এবং বাংলাদেশের মানুষজন যে কি পরিমাণ ধর্মভীরু এবং তাদের মধ্যে যে ধরনের এবং বলা চলে একই সাথে ধর্মনিরপেক্ষ বটে, কারণ এটি আজকে ইজতেমা ময়দান এবং ইজতেমাতে মূলত সবাই হাজির হয়েছেন। তবে এখানে আমি যারা মুসলিম ধর্মের অনুসরণ হয় এমন কয়েকজন লোকের সাথে আমার দেখা হয়েছিল এবং তারা আসলে মূলত দেখতে এসেছেন যে আসলে যেই মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত বলা হয়ে থাকে যে বিশ্ব ইজতেমাকে, সেটি আসলে কেমন, সেটির চিত্র আসলে কেমন হয় এবং এখানকার আইন শৃঙ্খলা কিংবা এখানকার শান্তি শৃঙ্খলা কেমন উপস্থিতি থাকে কিংবা কি পরিবেশ বজায় থাকে সেই বিষয়টি লক্ষ্য রেখে তারা মূলত উৎসাহের সাথে এখানে দেখতে এসেছিলেন এবং তারা বলেছেন যে তারা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন যে আসলে এত বিশাল একটা গণজমায়েত এবং এত সুশৃঙ্খল ভাবে যে এটি সম্পন্ন করা হলো সেটি নিয়ে তারা আসলে বলেছেন যে এটি আসলে মনোমুগ্ধকর এবং এটি আসলে বিস্ময়কর। তো রুদ্র, এই প্রেক্ষাপটে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এই মুসলিম বিশ্বের যে দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত এটি আসলে সরকারি সহায়তা এবং সরকারি পৃষ্ঠপোষকতা আসলে এটি করা হয়ে থাকে। তবে মূলত বিষয়টা সেটি হচ্ছে আসলে তাবলিগ জামাত এবং অন্যান্য বেশ কয়েকটি মুসলিম ধর্মের যে কয়েকটি সংগঠন আছেন তারা আসলে নিজ দায়িত্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পুরো ইজতেমা ময়দান যেমন সাজসজ্জা করে থাকেন, পাশাপাশি তারা চেষ্টা করে থাকেন যে এখানকার যারা আইন শৃঙ্খলা দায়িত্বে আছেন তাদেরকে সর্বত্র সহযোগিতা করার এবং সুশৃঙ্খলভাবে বরাবরের মতো তারা চেষ্টা করেছেন এবারও যেন এই বিশ্ব ইজতেমা নিয়ে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। তো এখনকার পর্যন্ত এই ছিল আমার কাছে অবস্থা এবং এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আছেন রাজধানীর বিমানবন্দরের, তার কাছে চলে যাচ্ছি সেখানকার অবস্থা জানার জন্য। কিন্তু আসলে তার সাথে দেশ বিদেশের লাখো মুসল্লি হাত তুলেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আখিরি মোনাজাতে এবং কিছুক্ষণ আগে বেলা 11টার কিছু পরে কিন্তু আখিরি মোনাজাতটা শুরু হয় এবং তার বেলা 12টার কিছু আগে শেষ হয়ে যায়। তো এই আখিরি মোনাজাতে অংশ নিতে কিন্তু আমরা দেখেছি ফজরের নামাজের পর থেকে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটে রিকশায় ভ্যানে যেভাবে পেরেছেন আসলে তারা ইজতেমা ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করেছেন, যে যতদূর চেষ্টা করেছেন যে যত কাছে পর্যন্ত যাওয়া যায় ইজতেমা ময়দানের এবং শেষ পর্যন্ত আসলে যারা যেখানেই ছিলেন তারা তাদের স্ব অবস্থানে দাঁড়িয়ে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলেছিলেন। তো আমরা এখন যেমনটি দেখছি দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এই বিমানবন্দর যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরের গাজীপুরমুখী যে রাস্তাটি রয়েছে সেই টঙ্গী গাজীপুরমুখী রাস্তাটি কিন্তু এখনো বন্ধ রয়েছে এবং ঢাকামুখী রাস্তাটি খোলা রয়েছে। তো সেই রাস্তা দিয়ে কিন্তু ইজতেমা ময়দান থেকে লাখ লাখ মুসল্লি যেভাবে পারছেন মোটরসাইকেলে, সাইকেলে, পায়ে হেঁটে, রিকশায়, ভ্যানে, কাভার্ড ভ্যানে আসলে তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত ঢাকা থেকে গাজীপুরমুখী যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু খুলে দেওয়া হয়নি এবং যে কারণে কিন্তু আমরা যত জানতে পেরেছি কুড়িল বিশ্ব রোড থেকে এই বিমানবন্দর পর্যন্ত যে রাস্তাটি এই রাস্তাটিতে আসলে ব্যাপক রকম যানজটের সৃষ্টি হয়েছে। তো এখন যেমনটি দেখা যাচ্ছে যে লাখো মুসল্লির স্রোত কিন্তু এখন আবার ঢাকামুখী তারা আসছে, তাদের সাথে আসলে কথা হয়েছিল যেমনটি যে এত কষ্ট করে তারা হেঁটে গেলেন এবং এত কষ্ট করে আবার তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। তো তারা বলছেন যে আসলে এই আখিরি মোনাজাতে অংশ নিতে যারা 3 দিন ব্যাপী সেখানে অবস্থান করেছেন সেই তারা ছাড়াও কিন্তু আসলে আখিরি মোনাজাতকে উপলক্ষ করে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এসেছিলেন এই মোনাজাতে অংশ নিতে। এছাড়া আমরা কিছুক্ষণ
কিছুক্ষণ আগে কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঘুরে এসেছি এবং আমরা যতদূর জানি যে 7টি মনোজাত স্পেশাল ট্রেন কিন্তু আজ চলাচল করছে কমলাপুর থেকে টঙ্গী স্টেশন পর্যন্ত এবং টঙ্গী স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত। এই 7টি মনোজাত স্পেশাল ট্রেন কিন্তু আজ সারাদিনই চলাচল করবে এবং আনা নেয়া করবে এই ইজতেমায় যারা অংশ নিয়েছিলেন এবং যারা এই আখিরি মোনাজাতে অংশ নিয়েছিলেন সেই সব যাত্রীদের। তো সেই সব ট্রেনে আমরা দেখেছি যে ট্রেনে আসলে ট্রেনের ছাদে, ট্রেনের মেঝেতে, ট্রেনের সিটে, দরজায় ঝুলে আসলে অনেক যাত্রী যে যেভাবে পেরেছেন ট্রেনে উঠতে পারছেন, আবার কেউ পারছেন না, আসলে তারা যে যেভাবে পারছেন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো এখন যেমনটি দেখা যাচ্ছে যে অধিকাংশ লোকজনই আসলে পায়ে হেঁটেই, তারা কোনো যানবাহনের ব্যবস্থা না পেয়ে পায়ে হেঁটেই তারা তাদের গন্তব্যে রওনা দিয়েছেন। যেমনটি এখন দেখতে পাচ্ছেন আপনারা টেলিভিশনের পর্দায় যে অসংখ্য মানুষ তারা কিন্তু আসলে এই মোনাজাত শেষ করেই ফিরছেন। আর একটু তথ্য আপনাকে জানাই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তাদের কাছে প্রশ্ন ছিল যে এই ঢাকা থেকে গাজীপুরের যে রাস্তাটি তারা কখন খুলে দিবেন। তো তারা জানিয়েছেন যে এখনো যেহেতু মানুষ পুরোপুরি এসে এখনো শেষ হয়নি, আসলে মানুষের স্রোত এখনো ঢাকামুখী রয়েছে, তো এই স্রোত কিছুটা শিথিল হলেই কিন্তু তারা আসলে এই যে ঢাকা থেকে গাজীপুরগামী বিমানবন্দরের যে মুখ, সেই মুখের রাস্তাটি তারা খুলে দিবেন। আর এখন কিন্তু মাওলানা সাদ সাহেবের যে মোনাজাত ছিল সেই মোনাজাতে অংশ নিতে আমরা দেখেছি যে শুধু বিমানবন্দর নয়, বিমানবন্দর থেকে আরো সামনে যদি যাওয়া যায় কুড়িল বিশ্ব রোড এবং ক্যান্টনমেন্ট এলাকা থেকে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত আসলে মানুষ দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাতে শরীক হয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে স্থানীয় যে মসজিদ রয়েছে, আসলে ইসলাম ময়দান থেকে তো মোনাজাত শোনার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু স্থানীয় মসজিদ থেকে করা হয়েছিল। সেই স্থানীয় মসজিদের মাইকে কিন্তু মাওলানা সাদ সাহেবের সেই মোনাজাত শোনানো হচ্ছিল এবং সেই মোনাজাত শুনেই কিন্তু সকলে হাত তুলেছেন। আমরা দেখেছি সেই সময় তাদের কাছে প্রশ্ন ছিল যে আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা এই মোনাজাতে অংশ নিতে এসেছেন, আসলে এত মানুষ যে আসছেন কি উদ্দেশ্যে তারা আসছেন। তারা বলছেন যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জামাত এই বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমাতে এত মানুষ যখন হাত তুলেছেন, আসলে তারা বলছেন যে দোয়া কবুলের মোনাজাত এটা, দোয়া কবুলের মাঠ এটা, আসলে এখানে প্রার্থনা করলে দোয়া কবুল হয়ে থাকে এবং এই ধারণা থেকে আসলে সকলে আসছেন এবং সে মোনাজাতে অংশ নিতে এসেছিলেন। তো এখন যেমনটি দেখা যাচ্ছে, আপনি জানেন যে দর্শক, এই ইজতেমার প্রথম পর্ব শেষ হলো আজ 17টি জেলা নিয়ে এবং আগামী 15 তারিখ শুরু হয়ে আবার 17 তারিখ আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। এবং ইজতেমায় আসলে গত বছর যেমনটি দেখেছিলাম যে আমরা গত বছর কিন্তু 2 ভাগে 64টি জেলা করা হয়েছিল। তো গত বছর আসলে এত লোক অংশগ্রহণ করেছিলেন যেটি সামাল দিতে ইজতেমা কর্তৃপক্ষ এবং আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও অনেক হেরফের খেতে হয়েছিল। এই কারণে কিন্তু এবার আসলে পরিকল্পনা করে 17টি জেলা করা হয়েছে প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে আসলে 17টি জেলা অংশ নিবে এবং বাদবাকি যে জেলা রয়েছে সেগুলো কিন্তু আসলে নিজ নিজ জেলায় ইজতেমা শুরু হবে। তো এই 15 তারিখে যে ইজতেমাটি শুরু হচ্ছে, এটি বাকি 17 জেলা যে আছে সেই 17 জেলা কিন্তু এই 15 তারিখ থেকে অংশ নেবেন। তারা 3 দিন এখানে ইজতেমা ময়দানে অবস্থান করবেন এবং তারপরে 17 তারিখ আখেরি মোনাজাতে অংশ নিয়ে তারা আবার নিজ নিজ এলাকায় যাবেন এবং দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়বেন। তো এই ইজতেমা ময়দান থেকে ফিরেছেন এমন কিছু মুসল্লির সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে থেকে তারা যেটি শিখেছেন, তারা ইমান আখলাক আমল শিখেছেন এবং তারা তাদের এলাকায় যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে আসলে তাবলিগ জামাতের যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী অনুসরণ করে আসলে তারা কিন্তু আল্লাহর দিন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহর দিন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তারা বাংলাদেশের এমনকি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়বেন বলে তারা নিয়াত করেছেন এই ইজতেমা ময়দানের মাঠ থেকে। আরেকটি তথ্য আপনাকে জানাই যে এখন পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই জনস্রোত একদম শিথিল না হওয়া পর্যন্ত কিন্তু তারা ইজতেমা শুরু থেকে যে পরিমাণ তৎপর ছিলেন এখনো সেই পরিমাণ তৎপরই রয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ, পরের ঘন্টা হয়তো জানাবো আরো বিস্তারিত। জি দর্শক, উত্তর এলাকা থেকে তারেকুজ্জামান শিমুল এবং বিমানবন্দর এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন, জানাচ্ছিলেন যে ইজতেমার আখেরি মোনাজাত শেষে সবাই বাড়ি ফিরছেন এবং সেই জনস্রোতের খবরাখবর জানছিলাম। তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বাংলাদেশকে ব্যর্থ করতে পাকিস্তানিদের চক্রান্ত বাস্তবায়নের কাজ করছেন বিএনপি নেত্রী বেগম জিয়া। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। 1972-এর আজকের দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটিকে উদযাপন করা হয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে। ঐতিহাসিক দিনটিতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা।
ধানমন্ডি ৩২ নম্বরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতারাও। শ্রদ্ধা জানিয়ে দলটির বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, পাকিস্তান বাংলাদেশ বিরোধী চক্রান্ত এখনো অব্যাহত রেখেছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের উদ্দেশ্য বাস্তবায়নে এদেশে কাজ করছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। পাকিস্তান তো বটে, এবং পাকিস্তানের দোসর হিসাবে সেদিন যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা কোনো আজ পর্যন্ত এই দেশটিকে মেনে নিতে পারেনি। খালেদা জিয়া আন্দোলন শুরুই করেছিল যেই দিন থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল এবং যুদ্ধাপরাধীদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, সেদিন থেকে মূলত তিনি আন্দোলন শুরু করেছিলেন। তার আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের মুক্ত করা এবং যেটা পাকিস্তানিরা চায় এই দেশকে আবার সেই খাতে প্রবাহিত করতে, সেই রাজনীতির ধারক বাহক এবং মুখপাত্র হচ্ছে বেগম খালেদা জিয়া। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, 7 দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবো, সেটা কিন্তু পাকিস্তানের কোনোদিন আপনার বিশ্বাস করে না। কিন্তু 40 বছর পরেও কিন্তু বাংলাদেশ এগিয়ে চলছে, সেটাই হলো বঙ্গবন্ধুর সবচেয়ে বড় সৃষ্টি। আপনি যে ষড়যন্ত্রের কথা বললেন, এই ষড়যন্ত্র কি 40 বছরও পারে নাই, আর কোনোদিনও পারবে না। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 9 মাস পাকিস্তানের কারাগারে আটক থেকে এদিন স্বাধীন বাংলাদেশের মাটি স্পর্শ করেন বঙ্গবন্ধু। রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চ পর্যন্ত লাখো মানুষ বরণ করে নেন বাংলার এই অবিসংবাদিত নেতাকে। বর্তমান সময়ের রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করেন 16 ডিসেম্বরের বিজয়ের পূর্ণতা আসে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। আরো জানাচ্ছেন এজাজ সৌমিক। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষ উত্তাল মার্চে বঙ্গবন্ধুর এই ভাষণ যেন শোষিত বাঙালিকে আরো উজ্জীবিত করে তোলে। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তাদের কণ্ঠকে স্তব্ধ করতেই পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। অভিযানের শুরুতেই পাক হানাদাররা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির বাসা থেকে বন্দী করে পাকিস্তানে কারারুদ্ধ করে রাখে। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে মুক্তির সোপানে পৌঁছে বীর বাঙালি। আর পরাজিত পাকিস্তানি শাসক গোষ্ঠী আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ইয়াহিয়া যখন ভুট্টোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন, সেই সময় তার শেষ দাবিটি ছিল যে শেখ মুজিবকে যেন ফাঁসি দেওয়া হয়, কিন্তু ভুট্টো পারেননি, কারণ আন্তর্জাতিক একটি চাপ ছিল। 7ই মার্চের ভাষণের পরিপূরক ভাষণ 10ই জানুয়ারির ভাষণ। একটা দেশ স্বাধীন হলে অন্তত দুটো কাজ করতে হয়, একটা হচ্ছে জাতি গঠন আর একটা হচ্ছে রাষ্ট্র গঠন। বঙ্গবন্ধু অলিখিত ভাষণে মোট 15টি বিষয়ের মধ্যে দিয়ে তার এই দুটো প্রধান বিষয়কে তুলে ধরবার চেষ্টা করেছিলেন সেদিন জনতার সামনে। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু লন্ডন, দিল্লি হয়ে রক্তস্নাত ও যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। সৃষ্টি হয় এক আবেগঘন ও আনন্দমুখর মুহূর্ত। বঙ্গবন্ধু ফিরে আসবে কিনা সবাই অনিশ্চিত ছিল। বাঙালিরা পাকিস্তানের কারাগারে তিনি বন্দী ছিলেন। জীবিত বঙ্গবন্ধু ফিরে আসার যে আনন্দ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো এটি আমি বলতে পারি, সেখানে তরুণ বয়সে বঙ্গবন্ধু যখন দেখলাম ফিরে আসছেন, তিনি কেঁদেছেন, বাঙালিকে কাঁদিয়েছেন আনন্দ বেদনা। 16 ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করেছিলাম ঠিকই, কিন্তু 72 10ই জানুয়ারি স্বাধীনতার বিজয় পূর্ণতা পেয়েছিল, যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের বাংলাদেশে ফিরে আসেন মুক্ত মানুষ হিসেবে। 10 জানুয়ারি ঐক্যবদ্ধ জাতিকে শুধু স্বাধীনতায় নয়, যে অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির স্বপ্ন জাতির স্থপতি দেখিয়েছিলেন তা বাস্তবায়নে রাজনীতিবিদদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান এই রাজনৈতিক বিশ্লেষক। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার আতাউর রহমান ননি এবং ওবায়দুল হক তাহেরের রায় যে কোনো দিন। সকালে ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। 2014 সালের 4 ডিসেম্বর ননি ও তাহেরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 6টি অভিযোগে চার্জ গঠন করা হয়। অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটের ঘটনা। এর মধ্যে 15 জনকে হত্যা, প্রায় 500 মতো বাড়িঘর লুট ও অগ্নিসংযোগে জড়িত থাকার বিষয়ে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য পেশ করা হয়। 2014 সালের 12 আগস্ট গ্রেফতার হওয়া এই দুজন বর্তমানে কারাগারে আছেন।
সময় সংবাদে আরও থাকছে। শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এবং নৌবাহিনীতে যুক্ত হলো চীনের তৈরি দুটি যুদ্ধজাহাজ। স্বাধীনতা ও প্রত্যয় সমুদ্রে চোরাচালান রোধের পাশাপাশি গ্যাস অনুসন্ধানে ব্যবহার করা যাবে। বিশদলীয় জোট থেকে ইসলামী ঐক্য জোটের একাংশের বেরিয়ে যাওয়ার ঘোষণা রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিএনপির ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণেই দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি আওয়ামী লীগের। তবে আওয়ামী লীগের দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করে বিএনপি জানায়, এতে 20 দলীয় জোটের ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সংসদীয় গণতন্ত্রের জোটভুক্ত এই দলগুলোর ভূমিকা খুব কম। বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। ইসলামী ঐক্য জোট ঘোষণা করছে যে 20 দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। গত বৃহস্পতিবার 20 দলীয় জোট থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী ঐক্য জোটের একাংশ। ওই দিন বিকেলে দলটির অপর অংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে 20 দলীয় জোটে থাকার সিদ্ধান্ত জানায়। ঐক্য জোটের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগের দাবি, সন্ত্রাসী ও ইসলাম বিরোধী কাজে বিএনপি নেত্রীর ইন্ধন থাকায় ইসলামী দলটি মুখ ফিরিয়েছে 20 দলীয় জোট থেকে। ধর্ম নিয়ে যারা, বিশেষ করে ধর্ম ভীরু মানুষ, তারা কি করে এই ধরনের, যে নেত্রী সবসময় অধর্মের কাজ করেন তার নেতৃত্বে এতদিন কিভাবে ছিল, এটা একটা অবাক ব্যাপার ছিল। তা আজকে যদি তারা বিএনপির এই সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি তারা যদি বিতশ্রদ্ধ হয়ে বেরিয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। তবে আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয় বিএনপির পক্ষ থেকে। আওয়ামী লীগের দল ভাঙ্গার রাজনীতির অপকৌশল অনুযায়ী সরকারের স্পষ্ট মদদে ইসলামী ঐক্য জোট এমন ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বিএনপির এই নেতা। ইসলামী ঐক্য জোট যখন দেখছে যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়তোবা আরো দীর্ঘায়িত হবে, তারা আর তর সইতে পারছে না। আওয়ামী লীগ সবসময় সচেষ্ট থাকে নিজেরা যাতে শক্তিশালী থাকে, আর বিরোধী দলের মধ্যে এইরকম ভাঙন করে বা ভিন্ন মতের সৃষ্টি করে যাতে তাদেরকে দুর্বল রাখা যায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধর্মকে ব্যবহার করে কিছু সুযোগ সুবিধা নেওয়া ছাড়া রাজনীতিতে এসব দলগুলোর তেমন কোনো ভূমিকা নেই। কোনো মহল থেকে হয়তো একটা আগ্রহ আছে যে ইসলামিক দলগুলোকে নিয়ে একটি মোর্চা গঠন করা, যে মোর্চাটা বিএনপির কাউন্টার হিসেবে দাঁড়িয়ে যেতে পারে ভবিষ্যতে। পরিসংখ্যান বলছে যে ইসলামিক ঐক্য জোটের সংসদীয় রাজনীতিতে তেমন কোনো প্রভাব নেই। ফলে এই দলটা বিএনপি থেকে বেরিয়ে গেলেও খুব বড় ধরনের আবেদন সৃষ্টি করতে পারবে বলে আমার মনে হয় না। বিএনপি তথা 20 দলীয় জোটের রাজনীতি বেগম জিয়াকে নিয়ে আবর্তিত হওয়ায় জোটের ভবিষ্যৎ বেগম জিয়ার রাজনৈতিক পরিণতির উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র এবং পড়ালেখা না জানা তরুণদের প্রভাবিত করে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। তবে মাদ্রাসা শিক্ষার্থীরাই এদের মূল লক্ষ্য। পুলিশের অনুসন্ধানে জানা গেছে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেরকে ঢুকানো হচ্ছে আত্মঘাতী স্কোয়াডে। আরো জানাচ্ছেন কমল দে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বুলবুল সরকার, ঝিনাইদহের কোটচাঁদপুরের বাবু, কিশোরগঞ্জের কটিয়াদি জাবেদ কিংবা দিনাজপুরের বিরল গ্রামের আশরাত হোসেন, এদের সবাই দরিদ্র পরিবারের সন্তান। লেখাপড়াও তেমন করেনি। এদের অশিক্ষার পাশাপাশি দারিদ্রতার সুযোগ নিয়েছে জঙ্গি নেতারা। জঙ্গি নেতাদের মগজ দোলাইয়ের শিকার হয়ে এরা এখন জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। এমনকি কেউ নিয়েছে আত্মঘাতী হওয়ার তালিমও। এই যে ভুল শিক্ষা এবং ভুল ব্রেন ওয়াশ করার কারণে তারা এই সমস্ত সদস্যরা আত্মঘাতী সংঘাতের দিকে যাচ্ছে এবং তারা সুইসাইডাল স্কোয়াড হিসাবে তারা আত্মহত্যা করতে চায় নিজেরা। পুলিশ কর্মকর্তাদের মতে মূলত দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে শুরু হয় মগজ দোলাই, চূড়ান্ত পর্যায়ে এসে নামানো হয় অপারেশনাল কার্যক্রমে। নিম্ন আয়ের এবং মাদ্রাসা যারা পড়ুয়া, বিজ্ঞান ভিত্তিক যেখানে কোনো জ্ঞান নেই, সেই ধরনের ছেলেদেরকে তারা ধর্মীয় মূল্য বিখ্যাত ব্যাখ্যা দিয়ে সম্পৃক্ত করছে। এই লেভেলটা খুব বেশি এডুকেটেড না যে তারা এই বিষয় সম্পর্কে সঠিক কোনটা বেঠিক এটা নির্ধারণ করতে পারে, যার ফলে যারা তাদেরকে মোটিভেট করে তারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে এই পথে নিয়ে আসার জন্য। এদিকে অপব্যাখ্যায় বিভ্রান্ত না হয়ে এ ধরনের জঙ্গি তৎপরতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান ইসলামী এই চিন্তাবিদ। যাদের ব্রেন ওয়াশ করতেছে
তাদের একটু বিবেচনা উদয় হওয়া দরকার, কারণ যে কথাগুলো বলে তারা মগজ ধোলাই করতেছে সেই কথাগুলোর সাথে বাস্তবতার কতটুকু মিল আছে এটা যাচাই করা দরকার, কারণ ইসলাম তো জঙ্গিবাদকে সমর্থন করে না। পুলিশের জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জেএমবি সদস্যরা জানিয়েছে সারা দেশে তাদের সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় 500। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে মহল্লার অলি গলিতে যত্রতত্র গড়ে উঠেছে মেস। পুলিশ বা সিটি কর্পোরেশন কারো কাছেই নেই এর সঠিক তালিকা। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, অন্যদিকে তদারকি না থাকায় নানা অপরাধের সূত্রপাত হচ্ছে এখান থেকেই। আব্দুল সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। শিক্ষানগরী রাজশাহী, এখানে সরকারি ও বেসরকারি মিলিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিষ্ঠানের সংখ্যা 15টি। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট আবাসন ব্যবস্থা না থাকায় গত এক দশকে শহরের বাণিজ্যিক মেসের তুলনায় অলিতে গলিতে মেসের সংখ্যা বেড়েছে। নগরীর বিনোদপুর, রাজারহাতা, সবজিপাড়া, দরগাপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় এর আধিক্য বেশি। এলাকাবাসীদের দাবি, এর ফলে বেড়েছে কিছু সামাজিক সমস্যাও। যখন আমাদের ছেলেমেয়েরা স্কুল কোচিং এ বের হয় তখন তাদের ট্রিট করলো। মেয়েদের মেস থাকলে সেখানে ছেলেদের আনাগোনা হচ্ছে। এখানে কে কারা থাকে এটা তো আমরা জানি না। তাদের তথ্য ডাটা বাড়িওয়ালার কাছে থাকা উচিত। শহরের 4টি থানার হিসেবে এখানে মেসের সংখ্যা 430টি, আর সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন প্রাপ্ত মাত্র 7টি। এতে নজরদারি না থাকায় অলিতে গলিতে গড়ে ওঠা মেসের সুযোগ নিচ্ছে অপরাধীরা। এগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় আমাদের নজরদারি আছে। আমরা মাঝে মধ্যে এগুলো রেড করি, অভিযান পরিচালনা করি। যারা এগুলো পরিচালনা করেন এটা তাদের অনেক দায়িত্ব রয়ে গেছে। কোনো অসঙ্গতি থাকলে পুলিশকে সংবাদ দেয়া এটা তাদের নৈতিক দায়িত্ব। তবে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে মেস তৈরি আর পরিচালনায় নীতিমালার পাশাপাশি রাজস্বের অন্তর্ভুক্ত করে মেস নিয়ন্ত্রণের কথা জানালেন দায়িত্বরত মেয়র। আমরা যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করলাম সেটার ক্রস চেকিং চলছে যে আসলে ঠিকমতো হয়েছে কিনা অ্যাসেসমেন্টগুলো। তবে সামাজিক নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আমরা পরিষদে আলাপ আলোচনা করেছি যে যত্রতত্র যেখানে সেখানে মেস করা যাবে না। রাজশাহীতে আবাসন ব্যবস্থা রয়েছে এমন 8টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1 লাখ শিক্ষার্থীর জন্য মাত্র 17,000-এর আবাসনের ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানগুলোতে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে। বঙ্গবন্ধু গোল্ড কাপে দুপুরে বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক দল। গতবারের হতাশা ভুলে জয় চায় বাহরাইন। অভিন্ন লক্ষ্য বাংলার যুবাদের। সরকারি সিদ্ধান্ত অমান্য করে জ্বালানি সারচার্জের নামে বিদেশি এয়ারলাইন্সগুলো কোটি কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে দেশীয় ট্রাভেল এজেন্সিগুলো। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সারচার্জ সমন্বয় করে টিকিটের মূল্য নির্ধারণ করার নির্দেশ দিয়ে চিঠি দিলেও তা মানছে না এসব এয়ারলাইন্স। বিষয়টি স্বীকার করলেও এখনও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে 2005 সালে বিমানের মূল ভাড়ার সঙ্গে অতিরিক্ত সারচার্জ আরোপ করে এয়ারলাইন্সগুলো। কিন্তু গত 1.5 বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সারচার্জ আর কমায়নি বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। অথচ অন্য দেশ থেকে বাংলাদেশগামী সব ধরনের বিমান পরিবহনে কমেছে বাড়তি সারচার্জ। দেশীয় ট্রাভেল এজেন্সিগুলোকে বিমান ভাড়ার উপর 7% কমিশন দেওয়ার যে পদ্ধতি রয়েছে তা ফাঁকি দিতেই বিমান ভাড়ার চেয়ে জ্বালানি সারচার্জ বেশি নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ ট্রাভেল এজেন্সিগুলোর। মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্স যখন বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়া যায় তার কোনো ফুয়েল সারচার্জ নাই। বাংলাদেশ থেকে যখন একই এয়ারক্রাফটে পাশের সিটে বসে একটি প্যাসেঞ্জার যাবে তার ক্ষেত্রে কিন্তু তারা ফুয়েল সারচার্জটা ইম্পোজ করছে। 2014 সালে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি তারা বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে গেছে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, এর আগেও এ বিষয়টি অবহিত করে সিভিল এভিয়েশন অথরিটিকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনো এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বিমান সংস্থাগুলো। সারচার্জের ব্যাপারে মন্ত্রণালয় থেকে বহু আগে এই নির্দেশ ক্যাবকে আমরা দিয়েছি, আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আমরা দিয়েছি এবং সর্বশেষ আমাদের কাছে যেটা জানানো হয়েছে যেটা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমরা ক্যাবকে আবার বলবো, আমরা তাদের বলেছি যে সমস্ত এয়ারলাইন্সকে ডেকে ইমপ্লিমেন্ট করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা আশা করি শীঘ্রই ক্যাব তাদেরকে ডাকবেন এবং ডেকে এটা স্পষ্ট করে বলবেন। তবে বিদেশি বিমান সংস্থাগুলোর উপর বাংলাদেশের সরাসরি কোনো কর্তৃত্ব না থাকার বিষয়টি স্বীকার করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, প্রয়োজনে বিষয়টি বিদেশি এয়ারলাইন্সের ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হবে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। উত্তরবঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সারাদিনই থাকছে হিমেল হাওয়া আর কুয়াশা।
আবহাওয়া বিভাগের তথ্য মতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর 2-3 দিন এই অবস্থা থাকবে বলেও জানান তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ গাইবান্ধা। হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ির বাইরে যেতে বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। এদিকে কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। রোববার সকালে গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে যাওয়াতে মানুষের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঠান্ডাটা অনেক বেশি, ঠান্ডাতে হাত পা টাটায়, রাস্তাঘাট কিছু দেখা যাওয়া লাগছে না, কান টানে একদম পুরো ঠান্ডা। কুড়িগ্রামেও শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে জনজীবন। তীব্র কুয়াশায় ও কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষ। শীতে রাস্তাঘাটের মানুষের উপস্থিতি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রিকশা চালকরা। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডা, কুয়াশা, হিমহিম বাতাস, গরিব মানুষ আমার কাপড় কিনতে পাইনি, কাজ কামাই করতে পারি না, কি করি, আমার জীবন বাঁচে না। এদিকে পঞ্চগড়েও জেগে বসেছে শীত। সারাদিনই কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। জনসাধারণের স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন ঘটলেও জীবনের তাগিদে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছেন তারা। চাদর কোট পরে বাইরে তাও ঠান্ডা মানতেছে না, বের হতে খুব কষ্ট হচ্ছে। তারপরে এখন কর্মস্থলে যেতে হবে প্রচুর ঠান্ডার মধ্যে। গত 3 দিনে ঠাকুরগাঁয়েও একই চিত্র। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। ইসমাত জাহান, সময় সংবাদ। আজ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি নতুন দুটি যুদ্ধ জাহাজ স্বাধীনতা ও প্রত্যয়। সকাল 11টায় জাহাজ দুটি চট্টগ্রামের নেভাল জেটিতে এসে পৌঁছায়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজ দুটিকে স্বাগত জানান। করভেট ক্লাসের মিসাইল ফ্রিগেট জাহাজ দুটির দৈর্ঘ্য 90 মিটার ও প্রস্থ 11.4 মিটার। ঘন্টায় সর্বোচ্চ 25 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম দুটি জাহাজই। আধুনিক ক্ষমতা সম্পন্ন এই জাহাজগুলো বিমান বিধ্বংসী কামান সহ সমুদ্র তলদেশের সাবমেরিনের লক্ষ্য ভেদ করতে সক্ষম। একই সাথে বিশাল সমুদ্র এলাকায় চোরাচালান রোধের পাশাপাশি গ্যাস অনুসন্ধানের কাজেও ব্যবহার করা যাবে জাহাজ দুটিকে। 26 ডিসেম্বর চীনের কুইডং নৌবন্দর হতে যাত্রা শুরু করে প্রায় 8000 কিলোমিটার সমুদ্র পথ অতিক্রম করে বাংলাদেশে এসে পৌঁছায় যুদ্ধ জাহাজ স্বাধীনতা ও প্রত্যয়। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সকালে যশোরের কালেক্টরেট ভবন চত্বরে পৌঁছেন সময় টেলিভিশনের একটি প্রতিনিধি দল। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ভিড় জমান। তারা সময় সংবাদ নিয়ে তাদের ভালো ও খারাপ লাগার কথা জানান। এ সময় নানা সমালোচনার পাশাপাশি সময় সংবাদকে এগিয়ে নিতে পরামর্শ দেন দর্শকরা। সেই জায়গা পেয়েছে কিনা, তার কোনো পরামর্শ রয়েছে নারী দর্শক। বস্তুনিষ্ঠ সংবাদ এবং তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনায় সময় টিভি একটা আলাদা মাত্রা যোগ করেছে আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে। যশোরের সংবাদ যেন একটু বেশি বেশি করে দেওয়া হয়, যার জন্য আমরা যশোরের লোক এমনি সময় টেলিভিশনকে দেখি এবং ভবিষ্যতেও আমরা সময় টেলিভিশনের সাথে থাকব। 4 বছর নিউজ ভিত্তিক একটি মিডিয়া যে এগিয়ে এসেছে তাতে মনে হয় যে সময় টেলিভিশন ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। 68,000 গ্রামে যত স্কুল আছে এই স্কুলগুলো কেমন ভাবে চলছে, শিক্ষকরা কেমন ভাবে পড়াচ্ছেন, ছাত্রদের কি কি চাহিদা আছে, এগুলো যদি তারা তুলে আনেন। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চলছে জোর প্রচারণার সময় এক মুসলিম নারী সহ কয়েকজনকে বের করে দেয়ায় আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। এদিকে দারিদ্র্য ও বেকারত্ব নির্মূলে ডেমোক্রেটিক সরকার ব্যর্থ বলে দাবি করেছে রিপাবলিকানরা। আর ডেমোক্রেটদের প্রচারণায় ঠাঁই নেই আন্তর্জাতিক রাজনীতি, যার অনেক অংশ জুড়ে ছিল উত্তর কোরিয়া প্রসঙ্গ। মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সমালোচিত রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষুব্ধ হলেন এক মুসলিম নারীর ওপর। শুক্রবার সন্ধ্যায় সাউথ ক্যারোলাইনার রক হিলে প্রচারণা চালান রিপাবলিকান এই মনোনয়ন প্রত্যাশী। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প সিরিয়ার শরণার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলে রোজ হামিদ নামের ওই নারী দাঁড়িয়ে প্রতিবাদ জানান। পরে দেখা যায় পুলিশ সদস্যরা ওই হিজাব পরিহিত নারীকে বের করে দিচ্ছেন। একই সঙ্গে একজন টুপি পরা ব্যক্তিকেও টেনে হিচড়ে নিতে দেখা যায়।
এই ঘটনার একদিন পর ডোনাল্ড ট্রাম্প এই ধরনের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন বলে জানায় বিবিসি। এদিকে রিপাবলিকান দলের অন্য মনোনয়ন প্রত্যাশীরা সাউথ ক্যারোলাইনায় যৌথ প্রচারণা চালিয়েছেন। জ্যাক ক্যাম্প ফাউন্ডেশন আয়োজিত ওই প্রচারণায় অংশ নিয়েছেন জেব বুশ ও বেন কারসনের মতো হেভিওয়েট প্রার্থীরা। এতে ডেমোক্রেটিক সরকারের নানা সমালোচনার পাশাপাশি দারিদ্র্য ও বেকারত্ব নির্মূলে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। সরকারি বাজেটকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে এখান থেকেই লড়াই করতে হবে। এছাড়া বেন কারসন বেকারত্ব দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অবদানের গুরুত্বও তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিগুলো সর্বোচ্চ কর দিয়ে থাকে বলেও জানান তিনি। এদিকে নেভাদায় এক যৌথ প্রচারণায় অংশ নিয়েছেন ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। ফার্স্ট ইন দ্য ওয়েস্ট শিরোনামে ওই প্রচারণায় অংশ নেন সমর্থনে এগিয়ে থাকা 3 প্রার্থী হিলারি ক্লিন্টন, বব মেলে ও বার্নি স্যান্ডার্স। বিশ্বে আমাদের সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে চোখ রাঙাচ্ছে। আমাদের সরকার জনগণের জন্য সবকিছু করেছে তা বলবো না, তবে অনেক কিছুই করেছে। গত 7 বছরের অগ্রগতিকে আমাদের আরো বহুদূর নিয়ে যেতে হবে। এছাড়া বার্নি স্যান্ডার্স ও বব মেলে ডেমোক্রেটিক সরকারের বিভিন্ন দিক তুলে ধরে এবারের নির্বাচনে যেই মনোনয়ন পান না কেন ভোট দেওয়ার আহ্বান জানান। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। খেলার খবর। রিয়াল ম্যানেজার হিসেবে জেনেদিন জিদানের প্রথম ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। ওয়েলস ফরওয়ার্ড গ্যারেথ বেলের হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে 5-0 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে এফএ কাপে শেফিল্ড ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ যেন স্বপ্নের শুরু। রাফা বেনিতেজকে হটিয়ে হঠাৎ করেই রিয়াল ম্যানেজারের গুরু দায়িত্বটা পেয়েছেন জিনেদিন জিদান। আর প্রথম ম্যাচে এই জিদানকে বড় জয় উপহার দিল শিষ্যরা। বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে বেল বেনজেমারা। ফল আসে খুব দ্রুত। 15 মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা আরও একটি গোল করলে 5-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদিস্তানরা। প্রথম ম্যাচেই হাসি মুখে মাঠ ছাড়তে পারেন ম্যানেজার জিদান। এফএ কাপে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড, প্রতিপক্ষ চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেড। জয়ের জন্য মরিয়া লুই ফন হাল পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামেন। তবু যেন সেই সুতোর টান ছাড়তে পারল না রেড ডেভিল আক্রমণ ভাগ। মাতা মার্শিয়াল ও রুনিদের নিয়ে গড়া আক্রমণ ভাগ যেন ডিবক্সে গিয়েই ক্ষান্ত। বস লুই ফন হাল দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে মাঠে নামান মেমফিস ডিপেকে। বেশ কটি দূরপাল্লার শট দিয়ে প্রতিপক্ষকে চমকে দেন তিনি। ঘড়ির কাঁটায় যখন সময় 90 মিনিট পেরিয়ে, ঠিক তখন দুর্দান্ত খেলা শেফিল্ড রক্ষণভাগ ভুল করে বসে। ডিবক্সের ভিতর ফাউল করে ডাচ উইঙ্গার ডিপেকে। স্পট কিকের সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি অধিনায়ক রুনি। আর স্বস্তির নিঃশ্বাস ফেলে পুরো থিয়েটার অফ ড্রিমস। 1-0 গোলের কষ্টার্জিত জয় নিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড। রাহেন মাসুদ, সময় সংবাদ। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে বাহরাইনের বিপক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক দল। একই সঙ্গে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে এসএ গেমসের প্রস্তুতিটাও সেরে নিতে চায় বাংলার যুবরা। অন্যদিকে অভিন্ন লক্ষ্য নিয়ে বাহরাইনও চায় গেল বঙ্গবন্ধু গোল্ড কাপের হতাশা ভুলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে আজ বিকেল 2:45টায়। সুমন সরকারের ক্যামেরায় যশোর থেকে আরো জানাচ্ছেন এসএম ইকবাল। কম্বোডিয়া, মালদ্বীপ আর বাহরাইনকে সাথে নিয়ে নিশ্চিতভাবে বঙ্গবন্ধু গোল্ড কাপের গ্রুপ অফ ডেথে অবস্থান করছে বাংলাদেশ অলিম্পিক দল। তারপরও লক্ষ্যে অবিচল বাংলার যুবারা। দূরের নিশানাটা এসএ গেমস হলেও তারা আত্মবিশ্বাসটা বাড়াতে চায় গোল্ড কাপের সেমিফাইনাল খেলেই। বঙ্গবন্ধু গোল্ড কাপে নাম লেখানোর আগে তরুণ আর অভিজ্ঞদের মিশেলে এই দলটি অনুশীলন করেছে প্রায় 1 মাস। অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও, যার ফলাফলটা ইতিবাচক হলেও দলের সামর্থ্যটা কোচ যাচাই করতে চান বিদেশিদের সাথে লড়াই করেই। লক্ষ্য আমাদের এসএ গেমস, তবে এই টুর্নামেন্টকেও আমরা গুরুত্বের সাথে দেখছি, কেননা দল হিসেবে আমরা নিজেদের কতটুকু গুছিয়ে নিতে পেরেছি তা জানা যাবে এখান থেকেই। এখন এটা ভালো জিনিসটা আমাদের এখন মাঠে করতে হবে। এদিকে বাংলাদেশে আসার আগে মাত্র 7 দিন অনুশীলন করেছে বাহরাইন। তবে দলটির অধিকাংশ ফুটবলারই নিয়মিত খেলছে দেশটির প্রথম বিভাগ লিগে। তাই প্রস্তুতি কম হলেও তারুণ্য নির্ভর এই দলটি নিয়ে গেল বঙ্গবন্ধু গোল্ড কাপের হতাশা ভুলতে চান কোচ। এটা ঠিক যে বাংলাদেশ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, তবে আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি, আর সেটা কাজে লাগিয়েই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে চাই আমরা। এসএ গেমসের প্রস্তুতি স্বার্থেই বঙ্গবন্ধু গোল্ড কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ অলিম্পিক দল। একই সাথে চোখ আছে টুর্নামেন্টের সেমিফাইনালের দিকেও, যেখানে প্রথম পরীক্ষাটা বাহরাইনের বিপক্ষে হলেও সানচেজ শিষ্যরা অনুপ্রেরণা খুঁজছে বঙ্গবন্ধু গোল্ড কাপে মামুনুলদের পাওয়া লঙ্কানদের বিপক্ষে প্রথম জয় থেকে।
যশোর বিজিবি মাঠ থেকে SM ইকবাল, সময় সংবাদ। 2017 সালের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল ICC র্যাঙ্কিংয়ে 5-এর মধ্যে থাকবে, এমনটাই বিশ্বাস সাকিব আল হাসানের। সময় সংবাদকে সাকিব জানিয়েছেন, এবছর অনেক টি-20 ম্যাচ খেলার সুযোগ থাকায় পারফরম্যান্সে আরও উন্নতি করতে চান তিনি। সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব আজ, রিপোর্ট হুমায়ুন কবির রোজের। ইতিহাসে 2015 সালটা ওয়ানডেতে বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছেন ক্রিকেট বিধাতা। তাই তো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে গৌরবময় অর্জনে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে 7 নম্বর উঠে টাইগাররা নিশ্চিত করেছে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখানেই তৃপ্ত না হয়ে রঙিন পোশাকের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে যেতে চান আরো শীর্ষ পর্যায়ে। আমরা বলতাম যে 10 বছরের ভেতর 5-এর ভেতর দেখতে চাই, যেটা ওয়ানডেতে এখন সম্ভব। তো 16তে যদি আমরা ওটা করতেই পারি, আর 2 ধাপই তো আগাতে হবে। ওয়ানডে তো আমরা অবশ্যই রাইট ট্র্যাকে আছি এখন। সো আমি খুবই আশাবাদী যে আমাদের 5-এর ভেতরে যাওয়া খুবই সম্ভব উইদিন এ ইয়ার অর টু। টি-20 ক্রিকেট জন্ম নেওয়ার পর গেল 10 বছরে মোটে 46টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে মজার ব্যাপার হলো, ওয়ার্ল্ড টি-20 মূল পর্বে খেললে এবছর অন্তত 18টি টি-20 খেলবে টাইগাররা। টি-20 র্যাঙ্কিং নিয়ে আসলে আমি খুব একটা চিন্তিত না, কারণ আমার কাছে মনে হয় আমরা অনেক কম খেলছি, এই কারণে আমাদের পারফরমেন্সের লেভেলটা এরকম অবস্থা। আমরা যখনই বেশি খেলা শুরু করব, আমরা বুঝতে পারবো খেলাটা আসলে কি ধরনের। আফ্রিদির পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-20তে 1000 রান ও 50 উইকেট শিকারের আরেকটি ডাবল রেকর্ডের অপেক্ষায় সাকিব। তাই তো বিশ্ব ক্রিকেট আকাশে টি-20তে সাকিব হলেন বড় বিজ্ঞাপন। মাতিয়েছেন বিপিএল, বিগ ব্যাশ, IPL ও PCL। মাতানোর অপেক্ষায় আছেন PSL। অনেক বড় পাওয়া যে টানা 6টা বছর একটা টিমের হয়ে খেলা কিন্তু ইজি না। তো এই বিষয়টা নিয়ে গর্ববোধ করি যে এরকম একটা টুর্নামেন্ট, যেহেতু আমরা IPL-টাকে ধরি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সব থেকে বড় টুর্নামেন্ট, দুবাইতে হবে, অবশ্যই সুন্দর জায়গা, অবশ্যই এক্সাইটেড। সাথে মুশফিক ভাই আছে একই টিমে, তামিম খেলবে আরেক টিমে। এ পর্যন্ত বাংলাদেশের হয়ে মাত্র 38টি টি-20তে 45 উইকেট আর 847 রান করেছেন সাকিব আল হাসান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 16 ডিসেম্বরের বিজয়ের পূর্ণতা আসে জাতির জনকের প্রত্যাবর্তনে, মত বিশ্লেষকদের। দরিদ্র ও শিক্ষা বঞ্চিত তরুণদের প্রভাবিত করে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত করছে জেএমবি। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ঢোকানো হচ্ছে আত্মঘাতী স্কোয়াডে। বিএনপির ইসলাম বিরোধী কাজের জন্য জোট ছাড়ছে বিভিন্ন শরিক দল, মন্তব্য আওয়ামী লীগের। এতে জোটের কোনো ক্ষতি হবে না বলছে বিএনপি। এবং সারচার্জের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বেশি দামে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। চিঠি দিয়েও সাড়া পাচ্ছে না মন্ত্রণালয়। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টাডি স্পেস SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।